দুরন্ত চঞ্চল চটপটে এই মেয়েটির হিরোইন হওয়ার স্বপ্ন। কিন্তু হিরোইন বা মুম্বাইতে আসতে অনেক টাকার প্রয়োজন। ছোটখাটো ড্যান্স পারফরমেন্স করে, আর এগুলো করে এতগুলো টাকা একত্রিত করা একেবারেই অসম্ভব ছিল। অপর পাশে ফরেন থেকে আসা একজোড়া কাপল এই মেয়েটিকে হায়ার করে 20 লাখ টাকার বিনিময়ে। আর কাজটি হলো তাদের হয়ে তাদের সন্তানকে লালন পালন করতে হবে তার পেটের মাঝে। কিন্তু ডেলিভারি হওয়ার আগে সেই মেয়েটিকে গর্ভাবস্থায় রেখেই তারা চলে যায়। কোনো খোঁজ খবরও নেয় না। বিয়ে বা বাবা ছাড়া অনাগত সন্তান নিয়ে পড়ে মেয়েটি বিপদে। সমাজ বা বাবা মাকেই কি বলবে সে। করুণ এক অসহায় মায়ের গল্প নিয়ে এই মুভিটি। আশা করি সবারই ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমি আতিক আছি আপনাদের সাথে। আজ এক্সপ্লেন করব 2021 সালে একটি ভারতীয় সিনেমা মিমি। মিস্টার দুবে একটি সারোগেট ক্লিনিকের ম্যানেজার। মিস্টার জন নামে একজনকে ফোন করে কথা বলতেছিল। মিস্টার জনের জন্য হেলদি ইয়ং সুন্দর মেয়ে খুঁজে পেয়েছে সে। প্রথমে দুবেকে চিনতে পারতেছিল না। এর আগে মিস্টার জনের সাথে দুবের দেখা হয়েছিল, ঘোরাফেরাও করেছে একসাথে, সেগুলো কথা মনে করে দিলে তাকে চিনতে পারে। কিন্তু মিস্টার জন দুবের ব্যাপারে তেমন ইন্টারেস্টেড না, আর এজন্য সে রাজস্থান চলে গেছে। দুবে কিছু হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে চায়, যদি পছন্দ হয় মিস্টার জন যেন তাকে ফোন করে। মিস্টার দুবে যার সাথে কথা বলতেছিল, আর ইনি হলেন তিনি মিস্টার জন, এবং তার সাথে তার ওয়াইফও আছে সামার। সামার জনকে বলতেছিল এর আগে দুবে যে মেয়েগুলো দেখিয়েছে ফিজিক্যালি ফিটনেস না তারা। এর কারণ হিসেবে বলে আশেপাশে অনেক ফ্যাক্টরি ছিল, এখানে কাজ করার জন্য বা আবহাওয়ার কারণে সবাই দুর্বল। তাদের ফিজিক্যালি ফিট হেলদি একটা মেয়ের প্রয়োজন। আর এই কথাবার্তাগুলো ড্রাইভার ভানু খুব মনোযোগ দিয়েই শুনতেছিল, আর একটু অবাকই হচ্ছিল। কি ব্যাপার, হাজবেন্ডের জন্য মেয়ে খুঁজে দিচ্ছে ওয়াইফ? আমাদের দেশে হলে তো ঝাড়ু পেটা করতো। যাই হোক, বড় দেশের বড় বড় ব্যাপার। তার কনফিউশন যেন কাটতেছেই না। একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে জন যখন হোয়াটসঅ্যাপের ছবিগুলো দেখতেছিল, নিজের কৌতূহলী মন নিয়ে কনফিউশন দূর করতে ড্রাইভার ভানু জিজ্ঞেস করেই বসে, স্যার ইয়ং গার্ল, সুন্দর মেয়ে দরকার। বলতে বলতে ম্যাডামও সেখানে আসে। ভানুই বলেই যাচ্ছিল, আমরা একটাই পাই না, আর আপনার একটা আছে তবু আরেকটা চাচ্ছেন। সামারও একটু অবাক হয়ে যায়, এসব বলতেছে কেন ভানু। জনকে জিজ্ঞেস করে, তুমি কি তাকে মেয়ের কথা বলেছ? অবভিয়াসলি নট। সামার ভানুকে তখন বলে, আমাদের একটা হেলদি স্বাস্থ্যবান মেয়ের প্রয়োজন, কিন্তু সেটা জনের জন্য না। তাহলে কার জন্য? এটা আমাদের বাচ্চার জন্য। যেহেতু সামার 6 বছর ইন্ডিয়াতে ছিল, হিন্দি ভালোভাবেই বুঝে সে, বলতেও পারে। যাই হোক, আর একটু বেশি কনফিউশনে পড়ে যায় ভানু। বাচ্চা কিভাবে কি? এবার বুঝেছি, তাহলে দাইমা খুঁজতেছেন আপনারা। আপনারা যখন কাজে যাবেন তখন বাচ্চার খেয়াল রাখার জন্য একজন, তাই না? না না, এমনও না। আমরা এমন একটি মেয়ে খুঁজতেছি যে আমাদের বাচ্চা ভেতর থেকে লালন পালন করবে। বাচ্চা আমাদের, কিন্তু পেটে লালিত পালিত হবে তার, কেননা আমি তো মা হতে পারবো না। আর এই বিষয়টা ছিল ভানুর কাছে একদমই নতুন। কিছুই বুঝতে পারতেছিল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল শুধু ম্যাডামের দিকে। ম্যাডাম বুঝতে পারে বিষয়টি বুঝতে পারেনি। দাঁড়াও, আরেকটু ভালোভাবে বুঝাইতেছি। অনেক চিকিৎসা করেছি, ডক্টর জানিয়েছে আমি কখনো মা হতে পারবো না। আর জনের কোনো প্রবলেম নেই। এখন আমাদের এমন একটি মেয়ের প্রয়োজন যে আমার হয়ে বাচ্চা লালিত পালিত করবে তার মাঝে, অর্থাৎ সারোগেট মার প্রয়োজন আমাদের। ভানু এই আধুনিক প্রযুক্তির কথা শুনে অবাক। 12 বছর হয়ে গেছে বিয়ে হওয়ার তারও তো কোনো বাচ্চা কাচ্চা হয়নি। দেখা যাক, এবার বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করে এই পদ্ধতি গ্রহণ করবে সে। কিন্তু এতে তো অনেক টাকা লাগবে। এত টাকা কোথায় পাবে সে? আর ইন্ডিয়াতে সব বিষয়ে লোন দেয়, কিন্তু বাচ্চা কাচ্চা নেওয়ার ব্যাপারে লোন কে দেবে? যাই হোক, গরিব মানুষ চেষ্টা পরিশ্রম করলে ন্যাচারালি জন্ম নেবে, আর এই পদ্ধতি আমাদের জন্য না। ভানু এই ব্যাপারে হেল্প করতে পারবে কিনা জন জিজ্ঞেস করে। হেল্প করতে পারবে, টাকা দিলে তো ভানু যে কোনো বিষয়েই হেল্প করতে পারবে। ভানু জিজ্ঞেস করে, কিরকম পেমেন্ট করতে পারবেন আপনারা আমি যদি খুঁজে দেই? তারা 5 লাখের অফার করে থাকে। এটা শুনে তো ভানু পুরোই অবাক। 5 লাখ হলে তো নিজেই বাচ্চা তৈরি করে দেবে সে। ডিল ফাইনাল। এরপর ভানু একটি বাসার সামনে গিয়ে খালাকে ডাকে। একজন অর্ধবয়স্ক মহিলা বেরিয়ে আসে। যে বেরিয়ে আসে তাকে দেখে জন এবং সামার দুজনেই হতাশ। তারা তো স্বাস্থ্যবান হেলদি ইয়ং মেয়ে খুঁজতেছিল। জন বিষয়টা এক্সপ্লেন করে, দুবে বিষয়টা বুঝাইতেছিল তাদের। চেহারা একটু ভাঙাচুরা হলেও 14টি বাচ্চার জননী সে, 2 জোড়া যমজ সন্তানের মা। এক্সপেরিয়েন্সের কোনো অভাব নেই, সুতরাং বেস্ট সার্গে মা হতে পারবে। ম্যাডাম তাকে বলে, এটা চলবে না, ইনি তো অর্ধবয়স্ক। কেন চলবে না? ইয়ং বয়সে নারিকেল গাছে উঠে একা নারকেল পারত সে, এখনো মাঝে মাঝে উঠে, চাইলে দেখতে পারেন। ম্যাডাম তাকে থামায়, ভানুকে একটু দূরে ডেকে নিয়ে বোঝায়, তারা তো ইয়ং স্বাস্থ্যবান একটি মেয়ে খুঁজতেছে, যেন তাদের বাচ্চাও সুস্থ হয়, আর এনাকে দিয়ে তো এ কাজ হবে না।
এর আগে আমাদের ফ্রেন্ড একটি সার্ভে করেছিল, আনফরচুনেটলি বাচ্চা টেকেনি, আর আমরাও রিস্ক নিতে চাচ্ছি না। ভানু বিষয়টা বুঝতে পারে, এরপর বলে আমার সাথে আসেন, বেস্ট জিনিস খুঁজে দেব আপনাদের। দিন শেষে তারা একটি হোটেলে আসে। হোটেলে গান বাজনার আয়োজন করা হয়েছিল। হোটেলে প্রায়ই গান বাজনা হয়, আর এখানে ডান্স করতেছিল মিমি, আর গানে সহযোগিতা করতেছিল শামা, মিমির ফ্রেন্ড। এখানে গান শুনে ভালোই মজা পাচ্ছিল ফরেনার জুটি। তারা যেন এনজয় করতেছিল প্রতিটি মুহূর্ত। তাদেরকে অনেক হাসি খুশি দেখাচ্ছিল। পারফরমেন্স শেষে মিমি জলি নামে একজনের সাথে কথা বলতেছিল ফোনে। মিমি কবে আসবে মুম্বাইতে, আর মিমির জন্য তো সব জায়গায় কথা বলে রেখেছে সে। মিমির হিরোইন হওয়ার শখ ছোটবেলা থেকেই, এজন্য সে গান বাজনার ড্যান্সের সাথে জড়িত। জলি ভাইকেও বলে রেখেছে সময় সুযোগ বুঝে তাকে যেন ডেকে একটা ভালো মিউজিক শ্যুট করে, কিন্তু ফটোশ্যুটের জন্য 5 লাখ টাকার প্রয়োজন। আর এই ছোটখাটো স্টেজ প্রোগ্রাম করে তো 5 লাখ টাকা একত্রিত করা এত সহজ কাজ না। শামা তাকে সান্ত্বনা দিচ্ছে, একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আর সবরের ফল মিঠা হয়। এদিকে ভানুকে ডেকে মিস্টার জন এবং শামা বলে আমাদের একটি মেয়ে পছন্দ হয়েছে, আর ঠিক এরকম একটি মেয়ে আমরা খুঁজতেছি। কে সেটা জানতে চায় ভানু। তারা বলে একটু আগে যে নিচে ড্যান্স করতেছিল, লং হেলদি ড্যান্সার, এরকমই তো আমরা খুঁজতেছিলাম। ভানু তাদেরকে আশ্বস্ত করে, এরকম মেয়ে কেন, এই মেয়েকেই এনে দেব। মানি ক্যান বাই এভরিথিং, টাকা সব কিছুই কিনতে পারে। ব্যাস, এবার একটু সময় সুযোগ বুঝে মিমির সাথে কথা বলার পালা। মিমি আর শামাও বাড়ি যাওয়ার জন্য বের হয়েছে। ভানু তাদের সামনে গিয়ে দাঁড়ায়, আপনার বড় ফ্যান আমি, অনেকদিন থেকেই আপনার পারফরমেন্স দেখতেছি, আপনি দেখতেও অনেক সুন্দর মাশাআল্লাহ। এরকম হাজারো পাম মারতেছে। মিমি এবং শামা জানেও না তাদের ফ্যান আছে। এটা শুনে তো একটু অবাকই হয়। ভানু জিজ্ঞেস করে কিভাবে যাবেন আপনারা বাড়িতে। অবভিয়াসলি রিকশায়, প্রতিদিনের মতো। আমি থাকতে আপনারা রিকশায় যাবেন? আমার ট্যাক্সি আছে, আর ট্যাক্সিতে করে আপনাদের নামিয়ে দেব, কোনো টেনশন নেবেন না। তারাও রাজি হয়, অন্তত রিকশার টাকাটা তো বাঁচবে। রাস্তায় যেতে যেতে ভানু মায়ের একটি গান বাজায়। মায়ের গুরুত্ব সম্পর্কেও বলতেছিল, অসাধারণ একটি বস্তু মা, 9 মাস পেটের মধ্যে রাখে, কতই না কষ্ট করে। যদি সম্ভব হতো আমিও পেটে রাখতাম সন্তান, কিন্তু পুরুষের জন্য তো এই ব্যবস্থা নেই। এসব বলতে বলতে শামার বাসা সামনে এসে যায় গাড়ি। এখানে শামাকে নামিয়ে দেয়, আর একটু সামনেই মিমির বাসা। শামা তো এখানে নেমে যাচ্ছে, মিমিকে একা যেতে হবে একটু দূর। শামা একটু চালাকি করে বলে, তোর কাছে যে অস্ত্র টস্ত্রগুলো রাখা আছে সাবধানে রাখিস, প্রয়োজনে ব্যবহার করবি। মিমিও মাথা নেড়ে হ্যাঁ করে দেয়। রাস্তাতে যেন বিপদ আপদ না হয়, কে জানে কার মনে কি আছে। এরপর মিমিকেও নামিয়ে দেয়। মিমি চলেই যাচ্ছিল, এমন সময় পেছন থেকে ডাকে ভানু। কিভাবে বলবে এসব কথা বুঝে উঠতে পারতেছিল না। আর এরকম প্রপোজাল তো ডিরেক্টও দেওয়া যায় না, তাই সে ইনিয়ে বিনিয়ে অনেক কথাই বলতেছিল। গাড়িতে যে বলেছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী কাজ হলো গর্ভে বাচ্চা লালন পালন করা, আর এত কথা তো শোনার সময় নেই মিমির একদমই। ডিরেক্ট পয়েন্টে আসো। সাহস করে তখন বলেই ফেলে, হোটেলে যে আমেরিকান কাপল এসেছে তাদের বাচ্চা প্রয়োজন, আর তারা তোমাকে পছন্দ করেছে। তারা চাচ্ছে তাদের হয়ে তোমার গর্ভে লালিত পালিত হোক তাদের বাচ্চা। আর এসব কথা শুনে কার মাথা ঠিক থাকে, মারে কষে এক চর। পরের দিন সকালে মিমি ফেসবুকের লাইক কমেন্ট দেখে অনেক খুশি। তার ছবিতে অনেকগুলো লাইক কমেন্ট পড়েছে, আর এসব খুশির কথাগুলো শেয়ার করতেছিল দেয়ালে টাঙিয়ে রাখা তার স্বপ্নের হিরোকে। অপর পাশে দেয়ালে ঝুলিয়ে রাখা কিছু হিরোইনের ছবি। তাদের উদ্দেশ্যে বলে সে, তোমাদের কপাল ভালো, আমি এখনো মুম্বাইতে আসিনি, তাহলে কি আর তোমরা চান্স পেতে? বাইরে মিমির বাবা বসে বাচ্চাদের গান শেখাইতেছে, একটু সুর উপর নিচ হবে, আর এই ভুলটা মিমিই ধরিয়ে দেয়। মিমি তো এই পরিবারেরই সন্তান, তাই না? এই পরিবারের পরিচয় সে দেয় না। মোটামুটি 72টি পারফরমেন্স করেছে সে, আর কিছুদিন পরেই সে হিরোইন হবে। আর এই পরিবারের সাথে তার কি যায়? মা পাশে থেকেই বলতেছিল, কলেজটা ঠিকঠাক শেষ করলে এরকম হতো না তার। পাশের বাড়ি শিলাকে দেখ, 21-এ বিয়ে হয়েছে, 3টি বাচ্চা তার। এ কথাতে মিমি একটু রেগেই যায়। এটাই সমস্যা তোমাদের, চিন্তাধারার উন্নতি করা দরকার তোমার। ভাবো আমি হিরোইন হব, কত নাম ডাক চারিদিকে, বাইরে সবাই বলবে হিরোইনের মা বাবা তোমরা। সপ্তাহে 2 দিন মন্দিরে আসা হয়, উদ্দেশ্য একটাই, হিরোইন হতে হবে তাকে। এখানেও তো ভানুজি হাজির, একদমই পিছু ছাড়তেছে না তার। আর কেনই বা ছাড়বে? এই সেটেলমেন্ট করে দিতে পারলে তারও তো ইনকাম থাকবে। ভানুর উদ্দেশ্য তো মিমির জানা। ভানুর থেকে একটু পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। ভানুও তার পিছু পিছু যাচ্ছে। এরপর সামনাসামনি গিয়ে জুতা চাপ্পল যা ইচ্ছা দিয়ে মারেন। শুধু একটা কথা শোনেন, বারবার রিকোয়েস্ট করে। এত রিকোয়েস্টের পর তার কথা শোনার জন্য রাজি হয় মিমি। সেদিন তো কিছু না শুনেই আপনি আমাকে মেরেছেন। কি কিছু না শুনেই? তুই তো আমাকে ফরেনারের সাথে ফিজিক্যালি হতে বলেছিস। তোর কপাল ভালো, তোকে লাথি মারি নেই এখনো। এই যে ম্যাডাম, আপনি আবারও ভুল বুঝতেছেন আমায়। বাচ্চা জন্ম দেওয়ার জন্য তার সাথে ফিজিক্যালি হতে হবে না। সে তো আপনাকে ধরবেও না, ছুবেও না কখনো। নিশ্চয়ই তুই দিনে উল্টাপাল্টা কিছু খাইছিস।
ভানু বিষয়টা আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছে। এটা একটা নতুন প্রযুক্তি আর একে বলে সারোগেসি। এবারও বোঝে নাই মিমি, যাক আরো ভালোভাবে বোঝাতে চেষ্টা করে। ধরেন সামর এবং সঞ্জি আপনার জমিতে ফসল উৎপাদন করতে যাচ্ছে। ফসল ইকুয়াল টু বাচ্চা। সামরজির জমি আছে কিন্তু তাতে ফসল উৎপাদন হয় না, তারা চাচ্ছে আপনার জমিতে তাদের ফসল উৎপাদন করতে। সামরজি দেখাশোনা করবে আর যখন ফসল পরিপক্ক হবে তারা কেটে নিয়ে চলে যাবে, ঝামেলা শেষ। ভাড়ার টাকাটা আপনার, অর্থাৎ পেট আপনার, বাচ্চা তাদের। এমনও হয় কারো সাথে ফিজিক্যালি না হয়ে বাচ্চা জন্ম দেওয়া যায়। বিষয়টা একদমই নতুন মিমির কাছে, সম্পূর্ণ নতুন কথা শুনতেছে মিমি। বিজ্ঞান তো অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছে। হ্যাঁ, এটাও সম্ভব আর এভাবে তো অনেকেই করতেছে, আর এটা করার জন্যই তো আপনাকে বলতেছি। এবার বিষয়টা মিমি ক্লিয়ার। এর মানে আমার পেটে তাদের বাচ্চা 9 মাস লালন পালন করতে হবে। মাথা খারাপ তোর? ওদের বাচ্চা আমি কেন লালন পালন করব? আর আমি তো হিরোইন হব, আর তুই আমাকে মা বানাতে চাইতেছিস? পৃথিবীর এত মানুষ থাকতে আমি কেন? রেগে মেগে মিমি সেখান থেকে চলে যায়। ভানু তো এখনো পিছু ছাড়তেছে না তার। আর এই কাজের জন্য আপনি 20 লাখ টাকা পাবেন। পিছন থেকে বারবার ডেকে ভানু বলে। একথা শোনার পর মিমির হাঁটার গতিও স্লো হয়ে যায়। মিমির তো হলিউডে যাওয়ার ইচ্ছা, হিরোইন হওয়ার, আর এতে তো অনেক টাকা প্রয়োজন। সৃষ্টিকর্তা আপনাকে অনেক টাকা দিচ্ছে কিন্তু আপনি নিতেছেন না 20 লাখ। কিন্তু মিমির টাকা প্রয়োজন ঠিকই, কিন্তু এ কাজ করবে সে? এটা নিয়ে কনফিউশনে ভুগতেছে। রাতে মাকে এসে জিজ্ঞেস করে, বাচ্চা জন্ম দেওয়া কি অনেক কঠিন কাজ? মা বলতেছিল বাচ্চা জন্ম দেওয়ার থেকে বাচ্চা যদি বেলাইনে যায় তাহলে বেশি কষ্ট লাগে। হিরোইন হওয়ার স্বপ্ন তো তার শরীরের রগে রগে মিশে আছে। জলিবাবুও 5 লাখ টাকা চাচ্ছে ফটোশুটের জন্য। কি করবে সে বুঝতেছে না। সারা রাত ঘুমাতে পারে না, কানের কাছে শুধু 20 লাখ 20 লাখ এ কথাই বাজতেছিল। সকালে উঠে সবচেয়ে কাছের বন্ধু শামার সাথে বিষয়টি শেয়ার করে। শামা স্পষ্ট জানায় ওর কথায় কান দিবি না। দেখেই বোঝা যায় বেওয়ার আসে। মিমি উল্টো তাকে বলে আজকাল এই ব্যাপারটা নর্মাল, অনেকেই তো পেট ভাড়া দিয়ে বাচ্চা রেখে টাকা ইনকাম করতেছে, আমরা করলে সমস্যা কি? শামা বলে সবাই করলেও আমরাও করব নাকি? শুধু টাকা দেখলে হবে? কি করতে হবে সেটাও তো দেখা উচিত। এদিকে জলি ভাইও বারবার ফোন করতেছিল কবে আসবে মুম্বাইতে মিমি, আর সেখানে গেলে তো টাকা লাগবে অনেক। বলিউডে সব হিরোইন 19-20 বছরেই হিরোইন হয়ে গেছে, কিন্তু মিমির বয়স 25। আর কয়েকদিন পরে তো তাকে হিরোইনের মা হিসেবেও নেওয়া হবে না সিনেমায়। শুধু একবার ফরেনারের সাথে কথা বলবে, দেখা করবে, যদি খারাপ লাগে বাদ। এবার শামা তাদের সাথে দেখা করতে রাজি হয়। এরপর তারা হোটেলের ছাদে মিট করে। জনকে দেখে শামা বলতেছিল এ তো অনেক হ্যান্ডসাম, হট, এর সাথে তো ফিজিক্যালি বাচ্চা জন্ম দেওয়া সম্ভব। এরা তো আর জানতো না জনের স্ত্রী হিন্দি বুঝে। এদের কথা শুনে শামার বলে এটা আমার হাজবেন্ড, তোমরা যেটা ভাবতেছো সেটা কখনো হবে না। মিমি এবং শামা তো লজ্জা পায়। হিন্দি জানেন আপনি? ভানু বলে এই কথাটা বলতে ভুলে গেছে সে। খুব ভালোভাবে হিন্দি জানেন শামা। যাক, এবার আসল কথায় আসা যাক। আপনাদের বাচ্চা গর্ভে ধরলে 20 লাখ টাকা দেবেন আপনারা? শামর বলে হ্যাঁ। শামা জানতে চাই এত লোক থাকতে মিমি কেন? বাচ্চা তো যে কেউ জন্ম দিতে পারবে। মিমি দেখতে সুন্দর, লং, ড্যান্সার, আর ড্যান্সাররা ফিজিক্যালি ফিট হয়, আর এরকম মাই হেলদি বাচ্চা জন্ম দিতে পারবে, সেজন্য তাদের পছন্দ মিমি। ভানু পাশ থেকে বলে ম্যাডাম আরো কিছু জানার থাকলে জানেন, কিভাবে বাচ্চা দেবে আপনার মাঝে, কিভাবে জন্মগ্রহণ করবে ইত্যাদি ইত্যাদি। মিমির তো এগুলোতে কোনো খেয়াল নেই, তার একটি মাত্র উদ্দেশ্য টাকা। এই 20 লাখ টাকা কিভাবে পাবে সে? প্রতি মাসে 50,000 টাকা করে দিবে, আর বাদ বাকি সব টাকা ডেলিভারি পর। আরেকটি বিষয় জানার আছে, বাচ্চা ডাবল হলে কিন্তু টাকা ডাবল দিতে হবে। একটু মজা করেই জন বলে আমার একটাই যথেষ্ট, দয়া করে দুটো দেবেন না প্লিজ। আর এসবে যদি মিমি রাজি থাকে তাহলে ডিল ফাইনাল, না হলে তাদেরকে তো অন্য মেয়েও খুঁজতে হবে। মিমি রাজি। ফিরতে ফিরতে তারা ভাবতেছিল সব ঠিক আছে, কিন্তু বাবা মা বা মহল্লার মানুষদের কি বলবে সে? তারা তো তার পেট দেখবে। ভানু পরামর্শ দেয় এরকম অনেকেই আছে যারা দূরে বাসা ভাড়া নিয়ে থাকে, তাহলে আর কোনো ঝুরঝামেলা হবে না। শামা তাকে তার বাড়িতেই থাকার অফার করে। যেহেতু শামার হাজবেন্ড ছিল না, একমাত্র বাবা ছিল, সেও তো মাওলানা, বাড়ির থেকে মসজিদেই সব সময় থাকে। শামার সাথেই মাসে 2-1 বার দেখা হয়, ব্যাস সমস্যার সমাধান, শামার বাসাতেই থাকবে সে। এরপর ফিজিক্যালি টেস্ট এবং শুক্রাণু ডিপোজিট করতে একটি হসপিটালে যায়। ডক্টর মিমিকে জিজ্ঞেস করে তোমাকে কি কেউ জবরদস্তি বা জোর জুলুম করতেছে? এরকম আরো অনেক কিছুই জিজ্ঞেস করে মিমিকে। মিমি ম্যাডামকে বলে কেউ তাকে জোর জবরদস্তি করতেছে না, তার নিজের ইচ্ছায় সে এই কাজ করতেছে। ডক্টর তাকে বাচ্চা গর্ভে আসার পর কি কি খেতে হবে, কিভাবে চলতে হবে সব পরামর্শ দেয়। সবকিছু ঠিকঠাক থাকার পর জনকে পাঠানো হয় শুক্রাণু ডিপোজিটের জন্য। তারপর নতুন প্রযুক্তি ব্যবহার করে শুক্রাণু মিমির ভেতরে প্রবেশ করানো হয়। সব শর্ত মেনে মিমি এগ্রিমেন্টে সিগনেচারও করে। বাচ্চা হওয়ার পর সব টাকা বুঝে নিয়ে তাদেরকে বাচ্চা দিয়ে দিতে হবে। এরপর চলে প্রাথমিক চেক। কয়েকবার মিস হওয়ার পর ফাইনালি কনসেপ্ট করে সে।
কৌতূহল যেন মিমি ধরে রাখতে পারতেছিল না। অনেক এক্সাইটেড ছিল সে। মিস্টার জন এবং সামারের খুশিতে চোখে পানি চলে আসে। সবাই একে অপরকে কনগ্রাচুলেশন জানাচ্ছে। এরপর মিমিকে 4 মাসের টাকা একবারে দিয়ে দেওয়া হয়। ভানুকেও কিছু দেয়। এরপর যখন তারা আসবে ইন্ডিয়াতে, বাকি টাকা তখন দিয়ে দেওয়া হবে মিমিকে। আর তাদেরকে আমেরিকা ফিরতে হবে। আর এতে তো মিমির কোনো প্রবলেমই নেই, তার তো টাকা হলেই হবে। ভানুকে রেখে যায় মিমিকে টেক কেয়ার করার জন্য, সব সময় খেয়াল রাখবে আর সব সময় আপডেট জানাবে জনকে। এবার মা বাবাকে ম্যানেজ করার পালা। মিমি বাসায় বলে সে একটি সিনেমায় চান্স পেয়েছে আর তার শুটিং চলবে 9 মাস ধরে। সুতরাং এই 9 মাস বাইরে থাকতে হবে তাকে। প্রথম দিকে তো মা বাবা রাজি হচ্ছিলই না, মেয়েকে একা একা বাড়ির বাইরে পাঠাবে কেন। কিন্তু মিমির স্বপ্নের দিকে তাকিয়ে মা বাবা রাজি হয়ে যায়। এরপর শামার বাসায় গিয়ে উঠতে পারলেই ঝামেলা শেষ। বোরকা পরানো হয় শামাকে, যাতে কেউ দেখে চিনতে না পারে। ভানুকেও মোটামুটি মুসলিম বানিয়ে নেওয়া হয়, টুপি পরিয়ে দেওয়া হয় তাকে। ভানুকে তো এলাকার কেউ চিনতই না। বাসার ঢোকার আগে দর্জি সাহেবের দোকান, এখানে বসেই মোটামুটি পাহারাদারের কাজ করে সে। তাদের দেখে ডেকে জিজ্ঞেস করে এরা কারা। শামা বলে তাকে কল্যাণপুরের খালার ভাতিজি চাঁদ, আর ইনি হলেন তার হাজবেন্ড নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন সাহেব কি করেন জানতে চায়। ভানু বলে আল্লাহর রহমতে গাড়ি আছে নিজের, ড্রাইভিং করি আর কি। কিন্তু গাড়ির দিকে যখন তাকানো হয় তখন ভগবানের নাম লেখা ছিল। সবাই অবাক, মুসলিম অথচ ভগবানের নাম গাড়িতে। দ্রুত বিষয়টা সামলিয়ে নেয় ভানু, বলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি আর তাতে এটা লেখা ছিল। পরের দিন সকালে মর্নিং ওয়াকে যেতে হবে। বাচ্চা ফিজিক্যালি ফিট হওয়ার জন্য মর্নিং ওয়াক খুব জরুরি। মিমির তো ঘুম ভাঙতেছেই না। শামার জোর জবরদস্তিতে মিমি উঠে রেডি হচ্ছে, বোরকা পরেই বাইরে বেরোয়, আবারও সেই পাহারাদারের সম্মুখে। এত সকালে তোমরা কোথায় যাচ্ছ? শামা তাকে জানায় তার বোনের মর্নিং ওয়ার্কের অভ্যাস আর তাই তাকে নিয়ে হাঁটতে যাচ্ছে। এদিকে ভানু পড়ে পড়ে ঘুমাচ্ছে তখনও। শামার বাবা মাওলানা সাহেব বাসায় আসে। বাসাতে নতুন মানুষ দেখে জিজ্ঞেস করে কে সে। ভানু তাকে বলে কল্যাণপুরের খালার ভাতিজি স্বামী সে। কিন্তু আপনি কে? শামার বাবাকে তো আর সে চিনত না। পরিচয় দেওয়ার পর তারা দুজনে ভেতরে আসে। মাওলানা সাহেব বারবারই জানতে চাচ্ছিল কল্যাণপুরের বোন কেমন আছে, কিভাবে তারা চলতেছে ইত্যাদি ইত্যাদি। ভানুর তো এসব হাজার প্রশ্নের উত্তর দিতে দিতে একেবারেই হিমশিম খেতে হচ্ছে। এগুলো থেকে বাঁচতে ভানু হঠাৎই বুকে হাত দিয়ে চেপে ধরে বলে আমার একটু হার্টের সমস্যা, বেশি কথা বললে হার্টে প্রবলেম হয়। আর এটা বলে বিছানায় চুপচাপ শুয়ে পড়ে। যখন তারা বাসায় আসে, মাওলানা সাহেবকে দেখে মিমি দ্রুত তার মুখ ঢেকে নেয়। শামা বাবাকে বলে কল্যাণপুরের খালার ভাতিজি এবং তার স্বামী এসেছে, আর এটা তো তাদের জন্য সুসংবাদ। ভানুকে রেডি হতে বলে, মসজিদে যেতে হবে, নামাজেরও সময় হয়ে আসছে। কি করার, বেচারা তো ছিল হিন্দু, কিছু করার নেই। মাওলানা সাহেবের চাপাচাপিতে মসজিদে নামাজ পড়ার জন্য যেতে হয় তাকে। এভাবে দিনের পর দিন যাচ্ছে। মিমি সকালে মর্নিং ওয়াকে যায় আর ভানু যায় মসজিদে প্রতিদিন। ধীরে ধীরে মিমির মাঝে বাচ্চা বেড়ে উঠতেছে, আর এসব আপডেট সবসময়ই মিস্টার জনকে দিচ্ছিল ভানু। মাঝে মধ্যে মিমি তার বাবা মার সাথেও কথা বলে, সব ঠিকঠাক আছে। ভানুরও তো ওয়াইফ মা আছে, তাদের সাথেও দেখা করতে যায় মাঝে মাঝে। সে টাকা পয়সাও দিয়ে আসে, বলে নতুন একটা কাজ পেয়েছে সে। মিমির ডেলিভারির দিনও প্রায় ঘনিয়ে আসে। মিস্টার জন এবং শামার দুজনেই দেশে এসেছে। ফাইনাল চেক আপের জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয় মিমিকে এই অবস্থায় দেখে তারা তো অনেক খুশি। চেক আপের পর ম্যাডাম তাদেরকে বলে কিছু ডাউট ছিল গত চেক আপের সময়, আর এজন্য অনেক বেশি চেক আপ করা হয়েছে এবার চেক আপে ধরা পড়েছে বাচ্চার কিছু সমস্যা আছে। এটা শোনার পর তাদের উপরে যেন আকাশ ভেঙে পড়ে। মিমির পেটে যে বাচ্চা আছে সেটি মানসিক বিকলাঙ্গ, আর এটা রিপোর্টে দেখা যাচ্ছে। শামার অনেক ভেঙে পড়ে, অনেক কাঁদতেছিল সে। এতদিনের স্বপ্ন এক নিমিষেই শেষ তার। বারবার দেশে চলে যেতে চাচ্ছিল। তাদের এই অবস্থা দেখে ভানু জিজ্ঞেস করে কি হয়েছে। যেহেতু বাচ্চাটিতে সমস্যা আছে, সুতরাং এই বাচ্চা তাদের চাই না। ভানু বলে পাগল হয়েছেন নাকি, এখন বাচ্চা না নিলে মিমির কি হবে? আর টাকা দিয়ে আপনারা যা ইচ্ছে তাই করতে পারবেন? তাদের তো একটি পারফেক্ট বাচ্চার প্রয়োজন ছিল, আর এজন্য তারা একটি ফিট মেয়েকেও খুঁজে নিয়েছিল। আর এরকম হবে কখনো ভাবেনি তারা। এই বিকলাঙ্গ বাচ্চা নিয়ে তারা কি করবে? কিন্তু সেই মেয়েটি বা বাচ্চা নিয়ে কি করবে? এটা আপনাদের বাচ্চা, যেমনই হোক এটা আপনাদের নেওয়া উচিত। আর যত সমস্যায় থাকুক, এটা যদি আমাদের হতো আমরা মাথায় নিয়ে রাখতাম। ভানু বারবারই রিকোয়েস্ট করতেছিল প্লিজ বাচ্চাটা নিয়ে যান আপনারা, কিন্তু তার কোনো কথাই শোনে না তারা। চলে যাওয়ার আগে শুধু এই কথাই বলে
মিমি যেন বাচ্চাটি নষ্ট করে ফেলে। মিমি অনেক খুশি, আর কয়েক মাসেরই ব্যাপার মাত্র। তারপরেই সে হিরোইন জলি ভাইকেও ফোন করে বলতেছিল ভালো একটি রুম দেখতে। এখন টাকা পয়সা কোনো ব্যাপারই না তার কাছে। আর একটি মিউজিক ভিডিওর কথাও বলতেছিল, জলি ভাই যেন সব রেডি করে রাখে। আর সেই মিউজিক ভিডিওতে একটু গান করার সুযোগ করে দেয় যেন শামাকে। সে অনেক ভালো গান গায়। ভানুও সেখানে আসে। ভানুকে তাদের ড্রাইভার হিসেবে রাখতে চাচ্ছিল, মুম্বাইতে যাওয়ার কথা বলে, কিন্তু ভানুর মন ছিল খুবই খারাপ। ভানুকে দেখে তারা বলে, কিরে তোর মুখ এমন পেঁচার মতো বানিয়ে রেখেছিস কেন? ভানু এসব কথা কিভাবে বলবে বুঝে উঠতে পারতেছে না, তবুও তো বলতে হবে। এক বুক সাহস নিয়ে মিমিকে বলে, মিস্টার জন বলেছে তাদের এই বাচ্চা চাই না। ডক্টরের রিপোর্টে এসেছে বাচ্চার কিছু প্রবলেম আছে, আর এজন্য তারা বলেছে বাচ্চা যেন নষ্ট করে ফেলে। পাগল নাকি? এরকম হঠাৎ করে এরকম কথা বললে হয় নাকি? আর কিছুদিনের মাঝেই তো ডেলিভারি হবে, এরকম কথা বললে কিভাবে চলবে? মিমি শামারকে ফোন করে, কিন্তু ফোন ঢুকতেছিল না। একটু আগে ভানু হোটেলে নামিয়ে রেখে এসেছে তাদের। কোনো কিছু না দেখে, কোনো কিছু না ভেবে মিমি বোরকা ছাড়াই এভাবে দৌড়িয়ে বেরিয়ে আসে। আর একটু দেরি হলেই তো তারা দেশ ছেড়ে চলে যাবে। তারা চলে গেলে কোথায় পাবে তাদের? ভানুও গাড়ি নিয়ে আসে, সবাই মিলে হোটেলে আসে। হোটেলে এসে সবাইকে জিজ্ঞেস করে, কিন্তু তারা তো একটু আগেই চলে গেছে এখান থেকে। এরপর হোটেলের নিচে এসে এদিক সেদিক সবাইকে জিজ্ঞেস করে, গাড়িগুলোতেও খোঁজাখুঁজি করতেছিল, কিন্তু কোথাও নেই তারা। মিমির চিৎকার চেঁচামেচিতে মার্কেট এবং মহল্লা সবাই জড়ো হয়ে গেছে এখানে। সবাই জানাজানি হয়ে গেছে মিমির প্রেগন্যান্ট, সুতরাং শামার বাড়িতে থাকারও আর কোনো অপশন নেই। বাড়িতে চলে আসে। এসব ব্যাপার বাবা মা জেনে একেবারেই লজ্জিত। কিভাবে মুখ দেখাবে বাইরে সবার কাছে? শুটিং এর কথা বলে মুখ কালা করে বাড়িতে ফিরেছে তাদের মেয়ে। শামাকেও গালি দিচ্ছিল মা, মেয়ের মতো দেখতো তাকে। একটি বারও শামা কিছুই বলেনি তাদের। মিমি তো পুরো পরিবারের মান ইজ্জত সব মাটিতে মিশিয়ে দিয়েছে, কিন্তু তারা তো জানতো না টাকার লোভে মিমি এসব করেছে। মা বাবা জানতে চাচ্ছিল এর বাবাকে, কাকে বিয়ে করেছে সে। এত জোরাজোরি চাপাচাপির মধ্যে মিমি ভানুকে দেখিয়ে দেয় বাচ্চার বাবা ভানু। তার কাছে কোনো অপশনই ছিল না, আর এসবের পিছনে তো ভানুরই হাত। তাই ভানুকেই ভাসিয়ে দিয়েছে মিমি। আর ভানুকে দেখে তো সবাই অবাক, এ কেমন করে সম্ভব? মিমির হাজব্যান্ড এটা হতেই পারে না। কি দেখে মিমি এটাকে পছন্দ করেছে? আর এর বয়স তো মোটামুটি তার বাবার মতোই। তখন মিমির বাবার একজন গানের স্টুডেন্ট সেখানে চলে আসে। সে বলে, এ কেমন করে মিমির স্বামী হতে পারে? এ তো মুসলমান, আমি অনেকবার দেখেছি একে নামাজ পড়তে, আর মহল্লাতেও অনেকবার দেখেছি তার ওয়াইফ সহ ঘুরে বেড়াতে। আবারও আরেকটা ঝামেলা, মুসলমানকে বিয়ে করেছে মিমি, তার আবার ওয়াইফও আছে। শামা একটু বিষয়টা এড়িয়ে দেয়। হিন্দু পরিচয় দিতে তার আই কার্ড দেখাতে হয় তাকে। আই কার্ডে তো তার নাম লেখা ভানু প্রতাপ সিং। মা বাবা একটু নিশ্চিন্ত হলো, অন্তত হিন্দু তো বিয়ে করেছে সে। বয়স যাই হোক, একটু হলেও মান সম্মান বেঁচেছে। দাদি সবাইকে গালাগালি করে, এ সময় মেয়েকে একটু খেয়াল রাখতে হয়। আর তোরা সবাই গালাগালি করতেছিস? এসব বলতে বলতে মিমিকে ভিতরে নিয়ে যায়। আর সবাই তাকিয়েছিল ভানুর দিকে, রাগে কিছু বলতেও পারতেছে না। হাজার হলে তো জামাই রাজা। ভানুও নিরুপায়, চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো উপায়ই নেই। রাতে ঘরে এসে ভানু মিমিকে বলে, কোথায় ফাঁসিয়ে দিলেন আমায়? আমার মা আছে, বউ আছে, শালা আমি তোকে ফাঁসিয়েছি? বলে হাতের কাছে যা আছে তাই ছুঁড়ে মারতেছিল ভানুর দিকে। কত কিছুরই তো প্রলোভন দেখিয়েছিল ভানু মিমিকে। মাত্র কয়েক মাসের ব্যাপার। তারা অনেক ভালো মানুষ, অনেক টাকা দেবে, অনেক কথা বলেই ফাঁসিয়েছে মিমিকে। কিন্তু তারা তো চলে গেল। বাচ্চা তার পেটে রেখে মিমি কি করবে? শামা বলে, তুই কোনো টেনশন করিস না, বাচ্চা হওয়ার পর এর খেয়াল রাখবো আমি। তুই তোর স্বপ্ন পূরণের জন্য মুম্বাইতে চলে যাস। পরের দিন মিমির ব্যথা শুরু হয়। বাবা আশেপাশে থেকে ডাক্তার ডেকে আনতে চাইলে ভানু বলে মিমিকে জয়পুরে নিতে হবে। সেখানে তার ডাক্তার দেখানো হয়, আর সেই ডক্টর তার সম্পর্কে ভালো জানেন। কাউকে সাথে নিয়ে যেতে চাচ্ছিল না, কিন্তু এবার আর কারো কথা শুনবে না তার বাবা মা। ডক্টর তো জানতো না আমেরিকান জুটি তাদের রেখে চলে গেছে, সুতরাং তাদের কথা জিজ্ঞেস করে বাচ্চার বাবা মা কোথায়। বাবা মার কথা শুনে মিমির বাবা মা অবাক। বাবা মা তো এখানেই দাঁড়িয়ে আছে। বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য মিমি চিৎকার শুরু করে, বলে অনেক ব্যথা হচ্ছে, আর এজন্য তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। মিমির এটা ছিল ফলস পেন, এরকম মাঝে মাঝে হয়, আর এটা ভয়ের কিছু নেই। ডক্টর সেই ফরেনারদের কথা জিজ্ঞেস করে। মিমি তাকে বলে তারা চলে গেছে, কেননা আপনি বলেছেন বাচ্চাতে সমস্যা আছে। এরকম প্রায় সময়ই হচ্ছে, বিশেষ করে ফরেনাররা বাচ্চাতে কোনো সমস্যা থাকলে এভাবে রেখেই চলে যায়। বেশিরভাগ সময় মেয়েরা বাচ্চা নষ্ট করে ফেলে, কিন্তু মিমি তো বাচ্চা নষ্ট করতে চাচ্ছিল না। তার ভাষায় বাচ্চা যদি বাইরে মারা হয় এটা যদি অন্যায় হয়, সেটা ভেতরে মারাও অন্যায়। এজন্য সে বাচ্চাকে সঠিকভাবে জন্ম দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে। এভাবে আরো কিছুদিন চলে যায়। একদিন হঠাৎ ভানুকে জিজ্ঞেস করে মিমি, তুই কেন আমাকে ছেড়ে যাচ্ছিস না? তুই তো আমায় ফাঁসিয়ে দিয়েছিস ঠিক আছে, কিন্তু তুই আমাকে রেখে চলে যেতে পারতি, কিন্তু যাইতেছিস না কেন? তুই চলে গেলে তো আমি খুঁজেও পেতাম না, আর খুঁজে পেলেও বাচ্চার ডিএনএ টেস্ট করে তুই ঠিকই পার পেয়ে যেতি।
ভানু তাকে বলে, ম্যাডাম আমরা তো ড্রাইভার, প্যাসেঞ্জারকে সঠিকভাবে সঠিক স্টেশনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এটা ঠিক মাঝে মাঝে রাস্তা খারাপ ভাঙাচোরা থাকে, তার মানে এই না সে তার নিজের লোকদের সেখানে রেখেই চলে যাবে। এরাতে মিমির চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে সবার। জয়পুরে নিয়ে যাওয়ার আর সময় নেই, আশেপাশের একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। ভানু শামাকেও ফোন করে বলে হসপিটালের কথা। এবার গার্জিয়ান হিসেবে সিগনেচার করতে হবে ভানুকে, কেননা বাচ্চার বাবা তো সবাই জানে ভানু। এরপর সিন শিফট হয় ডেলিভারি রুমে। একজন মা তার বাচ্চা জন্ম দেওয়ার জন্য কতটা কষ্ট সহ্য করে এসব বিষয়ই দেখানো হয় মিমির মাধ্যমে। এরপর মিমির একটি ফুটফুটে ছেলে সন্তান হয়, কিন্তু ছেলেটি ছিল একদমই পারফেক্ট, কোনো সমস্যা ছিল না। আর বিপত্তিটি বাজে তখনই। বাচ্চা এতটাই ফর্সা ছিল যে এর আগে এই মহল্লায় এমন বাচ্চা কখনো জন্ম নেয়নি। সবাই তো বাচ্চার মুখের দিকে দেখে একবার আর ভানুর দিকে দেখে একবার। এ বাচ্চা ভানুর কোনোভাবেই হতে পারে না, কিছুতেই বিশ্বাস করতে পারতেছে না কেউ। মিমির বাবা মা অনেক খুশি এরকম সুন্দর নাতি পেয়ে। বাচ্চাটি বাসায় আনার পর মহল্লা সবারই ভিড় জমে যায় বাচ্চা দেখতে। ভানু একটু উপরে উপরে গর্ভবতী করতেছিল, যদিও বাচ্চার বাবা সে নিজে না। দাদিও দেখে অবাক, এ বাচ্চা কেমন করে ভানুর হতে পারে। যাই হোক, উপরওয়ালার ইচ্ছা। এরপর দাদি তাদের ভেতরে নিয়ে যায়। বাচ্চা ছিল অনেক সুন্দর এবং সবল। আর এই বাচ্চা জন্ম নেওয়ার পর মিমি যেন একদমই পাল্টে গেছে। সে তার মধ্যে অন্যরকম কিছু ফিল করতেছে, এমনটি কখনো ভাবেনি সে। আমরা যেটা ভাবি সেটা জীবন না, আমাদের সাথে যেটা হয় সেটাই জীবন। মহল্লারও দুই একজন এখন ভানুর কাছে পরামর্শ নেয়, দাদা কি খাইছো তুমি যে এত সুন্দর বাচ্চা হয়েছে তোমার। দুই একজনকে ফ্রিতে টিপসও দিয়ে দেয়। এ গাছের ছাল এ গাছের মূল মিক্সড করে খেতে হবে দিনে 2-3 বার। অনেক দিন থেকেই বাসায় যাচ্ছে না ভানু, ভালো করে তার ওয়াইফেরও খোঁজ নেওয়া হচ্ছে না। ভানুর ওয়াইফ ফোন করে, ভানুর আচরণ কেমন যেন সন্দেহজনক লাগতেছিল তাদের কাছে। আর ভানুর ওয়াইফ খোঁজ খবর করতে করতে এখানে চলে আসে। মহল্লার সবাইকে ছবি দেখালে বলে এটা তো মিমির হাজবেন্ড। এটা শুনে তো ভানুর মা এবং ওয়াইফ আরো অবাক। খোঁজ খবর নিতে নিতে মিমির বাসায় চলে আসে। চিৎকার করে বারবার বলতেছিল, মিমি কোথায়, মিমির বাসা এটা। ভানু তো এদের দেখে একদমই পালায়, কেননা ধরা পড়লে নিশ্চিত পেটাই হবে তার। মিমিকে সামনে পেয়ে মিমিকে বলে, তুমি তো অনেক সুন্দর ছেলেকে বিয়ে করতে পারতে, কেন এই আমার স্বামীটাকেই বেছে নিয়েছো। ভানুকেও ধরে কিছুক্ষণ পেটায়, কেন করেছে সে এসব। মিমির বাবা মা আরো অবাক, এটা যদি ওয়াইফ হয় তাহলে আমার মেয়ে, না জানি আরো কত রহস্য ধীরে ধীরে উন্মোচন হবে। ভানুর কোনো কথাই শুনতেছিল না তার ওয়াইফ, কিছুতে বোঝাতে পারতেছিল না ভানু। মিমিও কি করবে এই পরিস্থিতিতে সেটাও বুঝতেছে না। শামা এবং মিমি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। ভানুর ওয়াইফ যখন বাচ্চার কথা শুনে সে আরো ভেঙে পড়ে। 12 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে তাদের, কিন্তু তাদের তো কোনো বাচ্চা নেই। এত সুন্দর বাচ্চা দেখে আরো অবাক, এটা কি সত্যি ভানুর? ভানু বারবার রিকোয়েস্ট করতেছিল মিমিকে সে যেন সত্যি কথাগুলো বলে। কোনোভাবেই যখন পরিস্থিতি ঠান্ডা হচ্ছিল না, তখন মিমি বলে ওঠে, এ বাচ্চা ভানুর না। একথা শুনে সবাই যেন স্তব্ধ হয়ে যায়। মিমি সব সত্য কথাগুলো খুলে বলে। দুজন ফরেনার এসেছিল, তারা মিমিকে হায়ার করেছিল টাকার জন্য, কিন্তু তারা হঠাৎ চলে গেছে বাচ্চা রেখেই। যেহেতু মিমি বাচ্চাটি জন্ম দিয়েছে, সুতরাং মিমি এ বাচ্চার মা। আর এরকম সুন্দর বাচ্চা জন্ম দেওয়ার জন্য মিমির সব অপরাধ মাপ। সবারই আদরে ধীরে ধীরে বড় হতে থাকে বাচ্চাটি। নামও রাখা হয় রাজ। মিমির পারফরমেন্সেও মাঝে মাঝে ড্যান্স করে। রাজও অনেক বড় হচ্ছে ধীরে ধীরে। আর মিমির সবকিছু তো রাজকে ঘিরেই, আর রাজের জন্যই তার স্বপ্ন সম্পূর্ণ মাটি দিয়ে দিয়েছে। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ মিমির বাসায় সেই আমেরিকান জুটি আসে তাদের বাচ্চা ফেরত নেওয়ার জন্য। একটি ডান্স পারফরমেন্সে রাজের ছবি দেখেছিল মিমির পাশে, সেই সূত্র ধরে তারা এখানে এসেছে। রাজও অনেক বড় হয়ে গেছে। তাদেরকে বাসায় দেখে মিমি একদমই বাকরুদ্ধ হয়ে যায়। সমর বারবার সরি বলতেছিল সবকিছুর জন্য, ছেড়ে যাওয়ার জন্য। এখন তারা এসেছে বাচ্চা ফেরত নেওয়ার জন্য। মিমি বলে এটা তার বাচ্চা। কোন মুখে দাবি করে সামার বাচ্চা তার? একটুও লজ্জা করে না তার? 4 বছর ধরে বাচ্চার খোঁজ খবর নেয়নি তারা। যখন তারা বাচ্চার সমস্যার কথা শুনে পালিয়ে গিয়েছিল, তখন তাদের সরি টরি কোথায় ছিল? তখন তো তারা মিমির কথা একবারও ভাবেনি, কিভাবে সে সার্ভাইভ করবে সমাজে। বাচ্চা তাদের দিবে না স্পষ্ট জানিয়ে দেয়। রাতে রাজ ড্রয়িংগুলো দেখাচ্ছিল মিমিকে, আর রাজকে ঘিরেই যেন মিমির জীবন। পরের দিন আবারও মিস্টার জন এবং সামার কিছু খেলনা নিয়ে আসে রাজের সাথে দেখা করতে। মিমি সেই খেলনাগুলো রাজকে দিতে চাচ্ছিল না। রাজ আজ আন্টি আন্টি বলে ডেকে তার কাছে গিয়ে সেই খেলনা দিয়ে খেলতে
করতে শুরু করে। বেশ মিশে গিয়েছিল তারা অল্প সময়ের মাঝেই। সেদিনের মতো সেখান থেকে তারা চলে যাচ্ছিল। পিছন থেকে ভানু তাদেরকে ডেকে বলে, অনেক দুঃখী আপনাদের জন্য। শুনেছি আপনি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছিলেন, কিন্তু মাঝে মাঝে মরে যাওয়াটা অনেক সহজ, বেঁচে থাকাটাই অনেক কঠিন। একবারও কি ভেবেছেন আপনারা যাওয়ার পর মিমি কিভাবে বেঁচে আছে, এই সমাজে কি ঘটেছে তার সাথে? মিমির তো হিরোইন হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু রাজ জন্মের পর সব স্বপ্নগুলো মাটি চাপা দিয়েছে সে। আর এখন হঠাৎ এসে আপনারা বলতেছেন এই বাচ্চা আপনারা নিয়ে যাবেন। যদি এটা ভেবে থাকেন এটা ভুল। মিমির পাশে এখন আমরা সবাই আছি। পরের দিন একটি উকিলের সাথে পরামর্শ করে সবাই। আর এই কন্ট্রাক্টে লেখা ছিল স্পষ্ট, বাচ্চা জন্মের পর টাকা পরিশোধ করে দিলে তাদেরকে বাচ্চা দিয়ে দিতে হবে। 4 বছর তারা বাচ্চার খোঁজ খবর নেয়নি। এটা কোনো সমস্যা হবে না বাচ্চা নেওয়ার জন্য তাদের। তারা তো খুব সহজে ডিএনএ টেস্ট করে বাচ্চা তাদের প্রমাণ করতে পারবে আদালতে। তবুও কেস লড়া যাবে, কিন্তু একটু ঝামেলা আছে। যখন তখন কেসের ডেট হবে, আর তখন মিমিকে তার বাচ্চা সহ আদালতে হাজির হতে হবে। অনেক ভেবেচিন্তে মিমি বলে বাচ্চা তাদেরকে দিয়ে দেবে। সে চাচ্ছিল না তাদের এই ঝামেলার মাঝে রাজ বারবার কোর্টের দরজায় দৌড়াক, কিন্তু বাকিরা তো সবাই চাচ্ছিল আইনি লড়াই লড়তে। একমাত্র রাজই তাদের জীবনে সুখ বয়ে এনেছে। রাজকে ছাড়া তাদের জীবনও শূন্য। শত কষ্ট বুকে চাপা দিয়ে পরের দিন রাজকে ফেরত দিতে যায় তারা। পূর্ব থেকেই সেখানে মিস্টার জন এবং সমর ছিল। রাজকে দেখে একটু আদর করে সমর, জানায় তারা চলে যাচ্ছে। আর রাজ তোমার ছেলে আর আমার মেয়ে, এটা বলে মিস্টার জনের দিকে দেখিয়ে দেয়। মিস্টার জনের কোলে একটি মেয়ে ছিল। তারা যখন একটি অনাথ আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিল, এই মেয়েটি গেটের পাশে জোরে জোরে কান্না করতেছিল মা মা বলে। আর এটা দেখে সমরের অনেক মায়া হয়। আর এই অনাথ আশ্রম থেকে তারা এই মেয়েটিকে দত্তক নেয়। তারা তাদের সাথে আমেরিকায় নিয়ে যাচ্ছে এই মেয়েটিকে। আর রাজের মতোই এই মেয়েটিকেও আদর যত্ন করবে তারা। মিমি যেন তার ছেলে সহ অনেক ভালো থাকে। মিমিকেও তারা কষ্ট দিতে চাচ্ছিল না। সবকিছুর জন্য সরি বলে সেখান থেকে চলে যায়। প্রতিটি মা তার সন্তানের জন্য হাজারো স্বপ্ন গলা টিপে হত্যা করে। না জানি আরো কত কিছু সহ্য করতে হয় তাদের। তাই প্রতিটি সন্তানের উচিত তার মা বাবার প্রতি সহনশীল হওয়া, মায়ের খুব ভালো করে খেয়াল রাখা।